আমাদের বউ বাচ্চার ওপর কালো জাদু করবি? আমাদের গ্রামে তুই খারাপ নজর লাগাবি? আজ তো তোর খেলা শেষ, ডাইনি! আব্দুল আর তার বন্ধু ইউসুফ একটা গর্ভবতী মহিলাকে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। ও একটা গর্ভবতী মহিলা ছিল, আর তার বাচ্চা ৮ মাসের হয়ে গেছিল। ওই মেয়েটা অনেকবার অনুরোধ করল, কিন্তু তবুও ওদের মধ্যে কারোর ওর ওপর দয়া হলো না। আর ওরা মিলে ওই মহিলাকে ওইখানেই জঙ্গলে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। আরে আব্দুল দাদা, এই মহিলার গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এই মহিলার পেটে একটা বাচ্চা ছিল। কথায় বলে কখনো গর্ভবতী মহিলাকে কষ্ট দেওয়া উচিত নয়, না হলে এর ফল খুবই ভয়ঙ্কর হয়। আরে ফল তো ভয়ঙ্কর তখন হতো যদি আমরা এই প্রেগনেন্ট ডাইনিকে ঠিক সময় না ধরে পুঁতে না দিতাম। না হলে কে জানতো এই ডাইনি আমাদের গ্রামে আরো কত বিপদ এনে দিত। সেই রাতে ওরা সবাই নিজের ঘরে চলে গেল। এই ঘটনাটা হয়ে এখন ২০ বছর হয়ে গেছিল। আজকে আব্দুল একটা বিয়ে বাড়ি থেকে নিজের ঘরে ফিরছিল। গ্রাম থেকে বাইরে বেরোতে আর গ্রামে প্রবেশ করার শুধু একমাত্র রাস্তা ছিল, আর সেটা হলো জঙ্গলের রাস্তা। ওই জঙ্গলই একমাত্র এমন একটা কেন্দ্র ছিল যেটা গ্রামকে বাইরের রাস্তার সঙ্গে জোড়া দেয়। রাত প্রায় ২টো বেজেছিল। আব্দুল তার সাইকেলে চেপে একেবারে দাঁত কিলিয়ে কিলিয়ে গ্রামের দিকে আসছিল। আর তখনই ও জঙ্গলে পৌঁছল। আর কিছুক্ষণ অবধি নিজের সামনে ওই জঙ্গলের একেবারে নীরবতা আর ঘন কুয়াশার দিকে একভাবে দেখতে লাগল, আর নিজের মনে বিড়বিড় করতে লাগল, হে উপরবালা, আনন্দের চোটে আমি তো এটা ভুলেই গেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না, আর কাউকে দেখব বা কি করে, কারণ রাত ২টো বেজে গেছে। যাই হোক, যখন ১০ কিলোমিটার সফর করেই ফেলেছি, তখন এই ২ কিলোমিটার জঙ্গল পার করতে কী সমস্যা হবে? উপরবালার নাম নিয়ে আমি এখন এগিয়ে যাই। নিজেকে শুধু এটাই বলে আব্দুল এগিয়ে যেতে লাগল। প্রায় ৫-৭ মিনিট অবধি সাইকেল চালানোর পরে যখন আব্দুল জঙ্গলের মাঝখানে পৌঁছল, তখন হঠাৎ করে ওর এমন মনে হতে লাগল যে কেউ পেছন থেকে ক্রমাগত কেউ ওর সাইকেলকে ধরে রেখেছে। তারপর হঠাৎ আব্দুল নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সাইকেল থেকে নিচের দিকে গিয়ে পড়ে গেল। আব্দুল যখনই মাটিতে পড়ল, একটা দ্রুত গতিতে একটা সাইকেল চলে যায় আর তারপর ওখান থেকে উধাও হয়ে যায়। হে উপরওয়ালা, আমার রক্ষা করো, আজ জানি না কি হতে চলেছে। আব্দুল তাড়াতাড়ি পায়ে হেঁটে আগে এগোতে লাগল। জঙ্গলের সে আজব নীরবতা ওর শরীরে ভয়ের ঝড়কে আরও বাড়িয়ে তুলছিল। তখনই জোরে বিদ্যুৎ চমকালো, আর আব্দুল ওর সামনে দৃশ্যটাকে দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর জ্ঞান হারিয়ে গেছে। ওর ঠিক সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যে ওকে দেখে জোরে জোরে হেসে চলেছিল। আরে বাপরে, এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। আব্দুল পালানোর জন্য যখনই নিজের পা আগে বাড়ালো, তখনই ও একদম ওর পেছন থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পেল। দাঁড়া খুনি! আব্দুল এবার জোরে জোরে হাঁপাতে লাগলো। ও একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে দেখল, তখন ওর হুঁশ উড়ে গেল। একটা মহিলা পুতুলের মতো দাঁড়িয়ে আব্দুলকে তাকিয়ে রয়েছে। তুমি তুমি তো সেই মহিলাই যাকে আমরা গত বছর মেরে দিয়েছিলাম, কিন্তু তুমি তুমি কি করে বেঁচে গেলে? তুই শুধু এটাই ভাব, আমি মরে যাওয়ার পর আবার কি করে ফিরে এলাম। আত্মা তখনই মুক্তি পায় যতক্ষণ সে নিজের কাজ পূরণ না করে ফেলে। আমি গত ১ বছর ধরে এই জঙ্গলেই তোর অপেক্ষা করে চলেছি।
আর আজ রাত সেই সময়টা এসে গেছে যখন আমার উদ্দেশ্য আর তোর পাপের প্রায়শ্চিত্ত দুটোই পূরণ হয়ে যাবে। দেখো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আর তা আবার তোকে? যদি একবার এই সব আমার সাথে হতো তাহলে হয়তো তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নির্দোষ বাচ্চার কি অপরাধ ছিল যার জন্মের আগেই তুই ওকে মেরে ফেললি? দেখো, যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর যেতে দাও। আচ্ছা, তাহলে এই সব কিছু তুই অজান্তে করেছিস? তুই কি আমায় মা অজান্তেই বানিয়েছিলি? আসলে তোর গ্রামবাসীরা তোর এই জারজ বাচ্চার কথা না জানতে পারে সেই জন্য তুই ছল করে আমাদেরকে মেরে ফেললি। কেন? কিছু মনে পড়েছে? তুই বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে চক্কর চালিয়েছিলি। তুই আমাকে নিজের জালে ফাঁসালি আর আমায় প্রেগনেন্ট করে সবার শেষে মেরে ফেললি, যাতে তোর এই জঘন্য রূপ গ্রামবাসীদের সামনে না আসে। আর তুই এই অজুহাত দিলি যে আমি গ্রামবাসীদের উপর গালো জাদু করতাম। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা, ঠিক সেইভাবেই যেভাবে তুই আমাকে মেরেছিলি। এই সব কিছু শোনার পরে আব্দুল ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ আব্দুল সামনে একটা গভীর দলদলে গিয়ে পড়ে যায় আর আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যেতে লাগলো। আব্দুল বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ও ভেতরে নিমজ্জিত হয়ে যেতে লাগলো। আমাকে মেরো না, আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, যখন তোর পুনর্জন্ম হবে, মানে পরের জন্মে, এই কথাটার খেয়াল রাখিস। এই জন্মে তো আমি তোকে মোটেই ছাড়ব না। এইটুকু বলেই আব্দুল দলদলের ভেতরে নিমজ্জিত হতে লাগলো। আর তখনই ওর আশেপাশে রক্ত বইতে লাগলো। একটা ছোট বাচ্চা ওই দলদলের ভেতর থেকে ওর শরীরটাকে কেটে যাচ্ছিল। আব্দুল জোরে জোরে চিৎকার করলো, আর চিৎকারের সঙ্গে আব্দুল ওই দলদলেই একদম চিরকালের জন্য অন্তর্শায়ী হয়ে গেল। আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়াড়া বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধেবেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা, তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনি তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। বিরাট হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে রাত অমিত হতে আর রনিত চলেছে। দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। বিপদ দুজনের পা আসতে নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। মৃত্যু আসতে তখনই চলেছে, অমিত কাঁদো মৃত্যু কাঁদো আওয়াজে আসতে রনিতকে বলল, চলেছে।
রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গল দিয়ে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো। ভাই খুব ভয় লাগছে, এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস, এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচন্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। এ ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল, আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক, আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিতের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত, আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো, তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে, আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও।
এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে এ গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে। এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি? তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও। বাকি কথা কাল করে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল,
যখন আংটি বার করে ও শুতে গেছিল আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করলো, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও, ভগবান বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায় আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না, ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, নাহলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না।
কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝরাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না, 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 আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তো এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে
আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দী হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলেই বন্দী হয়ে গেছে। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানতো। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে। আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি। তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যিদি আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল, সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে
ওই বট গাছের দিকে দেখল। ওই বট গাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখল যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো। ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল। জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব। এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল।
এত দেরি করে দিলি ঘরে আসতে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো। কিন্তু এ কি, সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে। কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছুঁড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। আরে এখানে এসে তো গেছি, কিন্তু জানি না কেন কোনো ফার্ম হাউসে খুঁজে পাচ্ছি না যেখানে আমরা অ্যাটলিস্ট 1 সপ্তাহ থাকতে পারবো। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ কোথাও না কোথাও আমরা বাসস্থান পেয়েই যাব। বাবু মশাই, আপনারা কি থাকার জন্য জায়গা খুঁজছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম সূর্য মাইতি আর আমি এখানকারই বাসিন্দা। আমাদের একটা পুরনো কিন্তু একটা আলিশান ফার্ম হাউস আছে, যেটা শহরের একদম কোণে রয়েছে। দুটো কাপলস তাদের হলিডে এনজয় করার জন্য মানালি গেছিল, যেখানে তারা কোথাও থাকার জন্য হোটেল রুম খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা লোক তাদের কাছে আসে আর তাদেরকে এটা অফার করে বলে যে আপনারা চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারেন। ভাড়া প্রায় অর্ধেক ছিল, আর এতেও ভালো কথা এটা ছিল যে তার ফার্ম হাউস অনেক বড় আর আলিশান ছিল। কিন্তু প্রত্যেক সুন্দরতার পেছনে কোনো না কোনো মারাত্মক সত্যি লুকিয়ে থাকে। দেখুন সাহেব, এই বাড়ি তো যথেষ্ট ভালো, কিন্তু প্লিজ এখানে বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, আর বেসমেন্টের দরজাটা সব সময় বন্ধ রাখবেন। আমরা কি করব আর কি না করব এর চিন্তা আপনি করবেন না, আপনি আপনার ভাড়া পেয়ে যাবেন, এইসবে নাক গলাবেন না। সুশান্ত হোম ওনার সূর্য মাইতির কথাগুলোকে একেবারে এড়িয়ে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আজ ট্রাভেলিংয়ের কারণে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এই কারণে সবাই তক্ষুনি বিছানায় উঠে শুয়ে পড়ে। রাত 12টার সময় হঠাৎ করে জোরে গো গো আওয়াজ শুনতে পাওয়া গেল। কোনো জন্তু ছিল না যে জোরে জোরে গো গো করছিল, আর এই আওয়াজগুলো বারবার আসছিল। প্রিয়া, ওঠো, তুমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এই আওয়াজ খুব আজব আর ভীতিকর মনে হচ্ছে। কোনো আদমখোর জন্তু ছিল যার বারবার গো গো আওয়াজটা 4 জনের ঘুম নষ্ট করে দেয়। আর তারপর সবাই লিভিং এরিয়াতে পৌঁছে যায়। ও শিট, বাড়িওয়ালার 15টা মিস কল, এমনকি ঝড় এসে গেল। ওই হাউসের ওনার ওকে 15টা মিস কল দিয়েছিল। গভীর আর ক্লান্তিকর ভরা ঘুম আর ফোন সাইলেন্ট থাকার কারণে ও ফোনটা দেখে উঠতে পারেনি। এই কারণে ও ওনারকে কল ব্যাক করলো। হ্যালো, আরে মাইতি বাবু, এমন কি হয়ে গেল যে আপনি এতগুলো মিস কল দিয়েছিলেন? সাহেব, আপনারা আজ ভুল সময় ভুল জায়গায় এসে গেছেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছু টাকার লোভে আপনাকে ওই ফার্ম হাউসে সত্যি কথাটা খুলে বলিনি। সবার প্রথমে আপনি গিয়ে বেসমেন্টের দরজাটা বন্ধ করুন, কারণ আমার পরে মনে পড়েছে যে ওই দরজা তো খোলাই রয়ে গেছে। ওই শয়তান ওখান থেকে যখন খুশি বেরোতে পারে। কে শয়তান? আপনি কি যা তা বলছেন? এই বলে ফোন নিজের থেকেই কেটে গেল। বাড়িওয়ালা খুব
খুব দরকারি একটা কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আফসোস আজ ভাগ্যটা ওদের সাথে ছিল না। কি হলো সুমিত? কি হয়েছে? বেসমেন্টের ব্যাপারে কথা বলছিলেন যে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, না হলে ওই শয়তান ওখান থেকে যখন ইচ্ছে বেরিয়ে পড়তে পারে। এই মাইতি বাবুও না, এই জন্যই আমি ওর ওপর তখন রেগে গেছিলাম। এটা ইয়ার্কি করার সময় হলো নাকি? এরপরে আরো একটা জোর আওয়াজ পুরো ফার্ম হাউসে গর্জন করতে লেগে যায়। ভাই তোমরা থামো, আমি জাস্ট এক্ষুনি দেখে আসছি যে বেসমেন্ট থেকে এই আওয়াজগুলো আসছে না তো। সুমিত দৌড়তে দৌড়তে বেসমেন্টের দিকে চলে যায় আর দরজা বন্ধ করার জন্য ও বেসমেন্টের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই সুমিতের একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা শুনে সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। ও শিট, সুমিত, সুমিত! সবাই সুমিতকে আওয়াজ দিতে দিতে বেসমেন্টে গিয়ে পৌঁছে যায়। তখন তাদের হোশ উড়ে যায়, ওদের হাত, পা, জিভ সব একসাথে কাঁপতে শুরু হয়ে যায়। সুমিত, এসব কি হয়ে গেল ভগবান? চুপ হয়ে যাও নিধি, সত্যি এটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আমি শয়তানকে ছাড়বো না। এখনের জন্য শান্ত থাকো, কারণ হালকা আওয়াজ পেয়ে গেলে আমাদেরও একই অবস্থা হবে যেটা সুমিতের হয়েছে। ওরা সবাই সুমিতের আওয়াজ শুনে বেসমেন্টে গেল আর ওরা দেখলো একটা 7 ফুটের মনস্টার উল্টো দিকে ঘুরে সুমিতের ঘাড় ধরে কামড় দিয়ে যাচ্ছিল। গায়ে কাঁটা দিয়ে দেওয়া এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি 3 জন আস্তে আস্তে পেছনে যেতে লাগলো। ওরা 3 জন এখন এক্সিট গেটের কাছে পৌঁছে গেছিল, কিন্তু তখনই ওই মনস্টার একদম ওদের সামনে এসে উপস্থিত হয়ে যায় আর নিজের তরোয়াল দিয়ে সুশান্তের মাথাটাকে এক মুহূর্তে ওর শরীর থেকে আলাদা করে দিল। এর আগে ওই মনস্টার নিধি আর প্রিয়ার দিকে এগোতো, একটা বড় ফায়ার স্মোক ছিল, সেটা তখন পুরো ঘরে ছড়িয়ে যায়। এই জন্য সেই শয়তানটা পেছনে যেতে লাগলো। এমন মনে হচ্ছিল তার ওই জিনিসটার থেকে ভয় লাগছিল। তখনই দরজায় এসে দস্তক দিল। দরজা খোলো, এটা আমি, মাইতি। ওরা দুজন খুব বেশি ভয় পেয়ে গেছিল। দরজা খোলার পর ওরা বাইরে বাড়ির মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে, তারও এইসবের জন্য চোখে জল ছিল। ম্যাডাম, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। এটা যে শয়তানের সাথে আপনাদের মুখোমুখি হয়েছিল, ও আসলে এমন একটা শয়তান যে মানুষের দেহের পুরো রক্ত চুষে খেয়ে ফেলে। যদি ও একটুও কারোর রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে ও গো গো আওয়াজের দ্বারা তাকে নিজের কাছে ডাকে আর তাকে নিজের চারা বানিয়ে তার সাথে আসা প্রত্যেকজনকে মৃত্যুর ঘাটে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, এমনিতে আজ রাইডিং এর সময় সুমিতের পা ছিলে গেছিল। হতে পারে যে সেই রক্তের গন্ধটাই ওই শয়তানটা পেয়ে গেছিল। হতে পারে নয়, এটাই হয়েছে। কিন্তু এই শয়তানকে আগুন আর তার ধোঁয়ার থেকে খুব ভয় পায়। এই হাউসের বেসমেন্টেই ওরা আসল আড্ডা, যেখানে ও লুকিয়ে থাকে আর তার শিকার করা শরীরগুলোকে ঝুলিয়ে রাখে। চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর থেকে ওরা 3 জন ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার ছাপ আজও তাদের জীবনে ঘাত লাগিয়ে বসে আছে, যে যদি সেই রাতে তাদের ভাগ্যে মৃত্যু লেখা থাকতো, তাহলে ওই মৃত্যু শয়তান তাদেরকে শেষে কি ভয়ঙ্কর মৃত্যু দিত। সাল 1996। আজ থেকে প্রায় 25-26 বছর আগের সেই মারাত্মক ঘটনা যখনই মনে পড়ে, তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন 15 বছরের ছিলাম, আর জুন মাসে আমার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তাকে একটা অন্য জায়গায় সেটেল হতে হলো। এই জায়গাটার মারাত্মক সত্যির ব্যাপারে আমরা সবাই কিছুই জানতাম না। একদিন স্কুল থেকে বেরোতেই গভীর মেঘ ছেয়ে গেল
আমি এদিক ওদিকে লুকোনোর জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমার ঘর এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল। আর এই পরিস্থিতিতে বৃষ্টিতে না ভিজে কোথাও যাওয়া যেত না। আরে অমিত, তুই দৌড়াচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘরে পৌঁছো, নাহলে বৃষ্টি এসে যাবে আর বিপদের সময়টাও। আমি আমার বন্ধুর কথাটা ঠিক করে বুঝতে পারিনি, আর আমি ওকে থামিয়ে বললাম, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝলাম না, কারণ যদি আমি বাড়ি অবধি দৌড়ে যাই তাহলে এটা তো নিশ্চিত যে আমরা ভিজে যাব, আর মানডে সাবমিট করার প্রজেক্টটাও আমার ব্যাগেই আছে। জলের কয়েকটা ফোঁটা আমার পুরো সপ্তাহের পরিশ্রম মাটি করে দেবে, যেটা আমি চাই না। তাহলে তুই কি চাস? মৃত্যু? এখানে মৃত্যুর কথা কোত্থেকে এলো? দেখ অমিত, আমার কাছে তোকে বোঝানোর অত সময় নেই। যদি তুই দাঁড়িয়ে থাকতে চাস তাহলে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখবি, সে যাই হোক না কেন, জোরে বৃষ্টি শুরু হওয়ার পর জলের ফোঁটার থেকেও দূরে থাকবি। যদি বৃষ্টিতে কেউ ছাতা নিয়ে তোর কাছে আসে তাহলে ভুলে ওর কাছে যাবি না, কারণ ওর বহুরূপী তোকে খনি বৃষ্টিতে ফাঁসিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। এইটুকু বলার সাথেই সুমন ওখান থেকে চলে গেল। কিন্তু সেই সময় এই কথায় গুরুত্ব দেওয়ার ছিল যে এখন আশেপাশের সবাই পালানোর সুযোগ খুঁজছিল। দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চেয়েছিল, আর ওয়াচম্যান আঙ্কেলও তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যে আমার আশেপাশের পুরো পরিবেশ নির্জন হয়ে গেল, আর একমাত্র শুধু আমি ওই অজানা আর নির্জন পরিবেশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, যে কারণে আমার যাওয়াটা আরও কঠিন হয়ে গেল। স্কুল ছিল, তাই ফোন সঙ্গে আনিনি, আর না কোনো সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলাম। 2 ঘন্টা পেরিয়ে গেছিল, কিন্তু বৃষ্টি এখনো থামার নাম করেনি। আমারও বাড়ি যাওয়ার চিন্তা হতে লাগলো। আর এবার এমন একটা সময় এলো যখন সূর্য প্রায় ডুবে গেছিল। আমার ভেতরে দুশ্চিন্তা আর ভয় দুটোই একসাথে দস্তক দিল। যখন আমি বৃষ্টি লাল হয়ে যেতে দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে বৃষ্টি এভাবে লাল হয়ে যাচ্ছে কেন। কিন্তু ভালো করে দেখার পর জানতে পারলাম যে ওটা কোনো রং নয়, বরং রক্ত ছিল। তখনই আমার সুমনের কথাগুলো মনে পড়ে গেল। ও আমাকে বলেছিল খনি বৃষ্টির ব্যাপারে, মানে যে এই বৃষ্টি আসলে খনি বৃষ্টি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো না তো এর আগে রক্তের বৃষ্টি হতে দেখেছিলাম, আর না কখনো শুনেছিলাম। এবার তো দুর্গন্ধ ছড়িয়ে গেছিল। আর তখনই আমি দূরে দাঁড়িয়ে একটা লোককে দেখতে পাই, যার মাথায় ছাতা ছিল আর একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আমি তার দৃষ্টিভঙ্গি কিছু বুঝতে পারলাম না। আমি তাকে আওয়াজ দিলাম, হ্যালো, ও কাকু, হেল্প করো প্লিজ, আমি বৃষ্টিতে ফেসে গেছি। আমি ওই স্ট্রেঞ্জারকে আওয়াজ দিতে লাগলাম। আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়ে গেল। তার চলার ঢং একেবারেই মানুষের মধ্যে মনে হচ্ছিল না। তার চলার ঢং এমন ছিল যেন কোনো নেকড়ে দাঁড়িয়ে থেকে সোজা এগিয়ে যাচ্ছিল নিজের শিকারের দিকে। ওই স্ট্রেঞ্জার আমার একদম কাছে এসে গেছিল, কিন্তু তফাৎ এইটুকু ছিল যে সে এত জোর বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তার কিছু দূরে একটা বাড়ির ছাদের নিচে বৃষ্টির থেকে লুকিয়েছিলাম। ওই স্ট্রেঞ্জারটা আমাকে তার কাছে আসার ইশারা করতে লাগলো, আর আমারও সেফলি বাড়ি পৌঁছানোর এটাই একমাত্র উপায় মনে হচ্ছিল। তাই আমিও তার দিকে এগিয়ে চলে গেলাম। কিন্তু তখনই আমার নজর ওই অজানা লোকের হাতের উপর পড়ে যায়। আমার পা ওখানেই থেমে রয়ে যায়। আমি দেখলাম ওই লোকটা নিজের হাতে রক্তে লথপথ চাকু ধরে রেখেছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল। ওই চাকুটা দেখে এমন মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওই চাকুটা দিয়ে কারোর শরীরকে চেরা হয়েছে। আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পেছনে চলে আসি। আর তখনই আমি দেখলাম যে ওই সামনে দাঁড়ানো লোকটার চেহারা গলতে শুরু হয়, আর তার চেহারা কোনো নেকড়ের মতো হতে লাগলো, ধারালো দাঁত আর মারাত্মক থাবা। সাহস করে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম
আর তখনই বিদ্যুৎ পড়ে গেল। ওই নেকড়ে মানব ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু তখনই আমি একটা লোককে দেখতে পেলাম, যে এখনো পর্যন্ত নিজের দোকানেই ছিল। হয়তো আমার মতোই সে ওই খনি বৃষ্টিতে ফেসে গেছিল। আমি তার থেকে দূরে ছিলাম, তবু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই লোকটা যেই না ঘুরে তাকালো, ওই নেকড়ে মানব তার পেছন থেকে হঠাৎ করে হাজির হয়ে যায়। এটা সেই ছিল যে কিছুক্ষণ আগে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ওই নেকড়ে মানবকে দেখেই ওই লোকটা নিজের সন্তুলন হারিয়ে ফেলে, আর না কিছু ভেবে চিনতে ওই ছায়া থেকে খনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পালাতে লাগলো। কিন্তু তখন আমার নজর সেই লোকটার থেকে সরে গিয়ে ওই নেকড়ে মানবের উপর পড়ে গেল। আমি তার চেহারায় একটা শয়তানি হাসি দেখতে পাই, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো উদ্দেশ্য পুরো হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে একবার ওই শয়তানটা ওই লোকটার পিছু করেনি, না তার উপর হামলা করলো। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর ওই লোকটা চেঁচাতে লাগলো, আর পালাতে পালাতে নিজের থেকেই তার গতিটাও কমে যেতে লাগলো। সে এমনি এমনি শুকিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে তার শরীরের নাড়ি ভড়ি বাইরে বেরোতে লাগলো, আর রাস্তাতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। যেখানে কিছুক্ষণ আগে তাকে 70 কিলো বলে মনে হচ্ছিল, সত্যি বলতে এখন তার ওজন 10 কিলোর থেকে একটু বেশি হবে না। তখনই দূর থেকে সেই নেকড়ে মানব দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছলো, আর ওই লোকটাকে টেনে টেনে জঙ্গলে নিয়ে চলে যায়। আমি আরও একটা জিনিস দেখলাম, ওই লোকটাকে টানতে টানতে যখন ওই নেকড়ে মানব জঙ্গলে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কয়েক লোকও ছিল, যারা একেবারে শুকনো আর মারাত্মক দেখাচ্ছিল। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত আমার দিকেই তাকিয়ে রয়েছিল। সময় খারাপ ছিল, কিন্তু ভাগ্যটা ভালো। ওই খনি বৃষ্টি একটা সময় পরে থেমে গেল। তখন কোথাও গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ আমার সাহস আর মেনে গেছিল। আমি বাড়ি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। বকা তো খুব খেলাম, কিন্তু সত্যি বলবো যে আজকের এই ঘটিত ঘটনা সেই সময় বলাটা ঠিক মনে হচ্ছিল না। পরের দিন আমার বন্ধু সুমনের বাড়ি গেলাম আমার সাথে ঘটা এই গল্প বলতে। সুমন, সুমন, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে সুমনের বাড়ি থেকে একটা বুড়ি মহিলা বেরিয়ে আসে। কে বাবা তুমি? কার সাথে দেখা করতে চাও? আমি জবাব দিলাম, সুমন। এটা শোনার পর ওই বুড়ি মহিলার চোখে জল চলে এলো। সুমন, চলে যাও। সুমন এখন তোমার সঙ্গে কখনো দেখা করবে না, যাও। কি? কিন্তু কেন? কারণ কাল ওই অভাগা বৃষ্টি আমার সুমনের প্রাণ কেড়ে নিয়েছে, গিলে নিয়েছে আমার নাতিকে ওই অভাগা বৃষ্টি। এখন আমি একটু একটু এই জিনিসটাকে রিলেট করতে পারছিলাম, কারণ কাল বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় আগে বেরিয়ে চলে গেছিল। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম, আর ওনাকে ওই খনি বৃষ্টির সত্যিটা জিজ্ঞেস করলাম। ঠাম্মা, আচ্ছা এই গ্রামে বৃষ্টির রং লাল কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে কি পড়ে? এই অভাগা গ্রামটা গত 150 বছর ধরে অভিশপ্ত। কথায় বলে এক সময় এই গ্রামে হঠাৎ এক দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বৃষ্টি ঠিক সময় না হওয়ার কারণে এই গ্রামের অনেক কৃষকরা আত্মহত্যা করেছিল। আর তখন একটা অভাগা কালের আগমন হলো। এই গ্রামের থেকে এক পুরনো শত্রুতা থাকার জন্য একটা তান্ত্রিক তার চাকর, যে একটা শিষ্য ছিল, তাকে মানবের ছদ্মবেশে এখানে পাঠায়, যে মানুষদের শরীর থেকে রক্ত উধাও করে দিত। কিন্তু অনেক পুজো পাঠ করার পর এই বিধিটাকে নিয়ন্ত্রণে আনা হলো, আর শেষে এটা ঠিক হলো যে এই গ্রামে কখনো এমন বৃষ্টি হবে না যে সময় কোনো কাজ করা সম্ভব। লোকেদের হিসেবে গ্রাম অভিশপ্ত হয়ে গেছে,
আর এই কারণে বছরের 6 মাস এই গ্রামে বৃষ্টি হয়, কিন্তু সেই বৃষ্টি জলের নয় বরং রক্তের হয়, যেটাকে আতঙ্কের জগতে খুনি বৃষ্টি বলা হয়ে থাকে। কথায় বলে যে যদি কেউ বা জন্তু ভুলেই বৃষ্টিতে বেরিয়ে পড়ে, তখন এমনি এমনি তাদের শরীর থেকে রক্ত কমে যেতে লাগে, তাদের শরীর থেকে রক্ত উধাও হয়ে যেতে লাগে। আর যতটা সময় ওই খুনি বৃষ্টির ফোঁটায় সময় কাটায়, ততক্ষণ ধরে তার শরীর থেকে ক্রমাগত রক্ত উধাও হয়ে সেই নেকড়ের শরীরে চলে যায়, যেটা তাকে আরো শক্তিশালী করে দেয়। সত্যি বলতে এরপর আর কিছু শোনার আর সাহস হলো না, কারণ এবার আমি সব কিছু ভালোভাবে বুঝে গেছিলাম। আর আমি ওখান থেকে তক্ষুনি নিজের বাড়ি ফিরে গেলাম, আমার বন্ধু সুমনের মৃত্যুর শোক আর এক মারাত্মক আতঙ্কের সাথে। আমার এখন এটাকে লুকিয়ে রাখা উচিত মনে হয়নি, কারণ এটা আমার পরিবারের যে কোনো সদস্যের প্রাণ নিয়ে নিতে পারত। এর আগে কখনো খনি বৃষ্টি এই গ্রামে আবার আগমন করুক, আমাদের চলে যাওয়া উচিত। 2 দিনের মধ্যে আমরা ফেরত নিজেদের হোমটাউন চলে এলাম, আর বাবাও তার ট্রান্সফার অন্য কোথাও করিয়ে নিল। এই ঘটনাটা আমি নিজের জীবনের সব থেকে সুখের আর ভয়ানক সময় যুক্ত করব, কারণ আজ এত বছরের পরেও এই ঘটনার গন্ধ আমি আজও অনুভব করি। অধরা নামের এক গ্রামে একটা গোদাম ছিল। সেখানে রাজা রোজ একটা করে শিকার করা জানোয়ার আর তরোয়াল এনে রেখে দিত। ওই জায়গায় শুধুমাত্র রাজার শিকার করা জানোয়ার আর তরোয়াল রাখা হতো, আর সেগুলোর দেখাশোনা করার জন্য রাজা মালা আর জয়া 2 মহিলাকে কাজে রেখেছিল। একবার সন্ধেবেলায় রাজা যখন শিকার করে ফিরছিল, তখন সে নিজের সাথে একটা নেকড়ের কাটা মাথা নিয়ে আসে। এর আগে রাজা জন্তুদেরকে শুধু মেরেছিল, কিন্তু আজকে তাদেরকে কেটে প্রথমবার এনেছিল। এই কারণে মালা আর জবা ভয় পেয়ে গেছিল। রাজা গোদামে এলো, ওই মহিলাগুলো ওখানেই দাঁড়িয়েছিল। এর মাথাটাকে বিশেষভাবে সাজানো হোক, এটা আমার বিশেষ শিকার। সেবকরা ওই নেকড়ের মাথাটা মহিলাদের হাতে দিয়ে দিল। ওটা থেকে এখনো রক্ত বেরোচ্ছিল। রাজা নিজের তরোয়াল মালার হাতে দিয়ে বলল, এটাও বিশেষভাবে রাখবে, আমি কাল দেখতে আসব। এইটুকু বলে রাজার সেবকরা ওখান থেকে চলে গেল। মালা আর জবা ওই শিকার আর তরোয়ালটাকে গোদামের ঠিক মধ্যিখানে সাজিয়ে দেয়। আজকের কাজ তো শেষ, চল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, খুব খিদে পেয়েছে। দাঁড়া, এই দেখ, তরোয়ালে লেগে থাকা সব রক্ত মাটিতে পড়ে যাচ্ছে, এটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি যা, খাবার গরম কর, যা। হ্যাঁ ঠিক আছে, ভালো করে করবি। হ্যাঁ। জবা অন্য ঘরে চলে গেল, আর মালা ও মাটিতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে লাগলো। ওর মাথা তরোয়ালে পড়ে যাওয়ার কারণে কেটে যায়, আর ওর শরীর 2 ভাগে ভাগ হয়ে যায়। তরোয়ালে মালা আর নেকড়ের রক্ত এক হয়ে নিচে মালার মাথায় পড়তে লাগলো। মালা এখনো যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু কিছুক্ষণ পর ছটপট করতে করতে ও মরে গেল। মালার শরীর ঝিমিয়ে গেল। তরোয়ালের এই রক্ত এখনো ওর মাথায় পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওই কাটা নেকড়ের চোখ দুটো চমকাতে লাগলো, আর তার কারণে ওর ভয়ঙ্কর আর জ্যান্ত মনে হচ্ছিল। হঠাৎ করে মালার শরীর উঠতে উঠতে এলো আর মাথার সঙ্গে গিয়ে চিপকে গেল। তরোয়াল থেকে পড়া রক্তের ফোঁটা হাওয়ায় থেমে গেল, আর মালার শরীর আস্তে আস্তে নড়তে লাগলো। ওর মধ্যে আবার প্রাণ এসে গেল।
যখনই মালা নিজের চোখ খুলল, রক্তের সেই মোটা তরোয়ালের দিকে আকর্ষিত হয়ে যায়। ওর চোখ দুটো একেবারে হলুদ হয়ে গেছিল, মাথায় কাটা দাগের চিহ্নটাও একদম সেরকমই ছিল, আর তার থেকে নেকড়ে আর মালার রক্ত একসাথে বয়ে যাচ্ছিল। মালার শরীরে নেকড়ের মতো চুল বেরোতে লাগলো, আর তার কারণে ও একটা কুৎসিত ডাইনির মতো লাগছিল। ও ওই তরোয়ালটা তুলল আর নিজের বড় জিভ বাইরে বের করে দেয়। ওর উপরের রক্ত এক ঝটকায় চেটে নিল। তরোয়ালের কারণে ওর জিভ 2 ভাগে কেটে যায়, কিন্তু মুখ থেকে একটুও রক্ত বেরোলো না। ওই ডাইনি নেকড়ের মতো চেঁচাতে লাগলো। ডাইনির শান্ত হওয়ার পরে জবার আওয়াজ এলো। মালা, কি করছিস? চলে আয়, খাবার গরম হয়ে গেছে। খিদে পেয়েছে। তরোয়াল হাতে নিয়ে ডাইনি জবার দিকে এগোতে লাগলো। জবা একটা ছোট ঘরে বসে খাবার খাচ্ছিল। ঘরের দরজা ছোট হওয়ার কারণে মাথা ঝুঁকিয়ে ভেতরে যেতে হতো। ওই ডাইনি ঘরের দরজা অবধি এলো। জবা মালার শাড়ি দেখলো আর বলল, এসে গেছিস তুই? কি করছিলি এতক্ষণ ধরে? কিছুক্ষণ অবধি ডাইনি কিছু না বলে ওখানে দরজার কাছে দাঁড়িয়ে রইল। চল ভেতরে আয়, খিদে পায়নি তোর? খিদে পেয়েছে। ডাইনি নিজের মাথা জোরে জোরে দেওয়ালে মারল আর দরজার ভাগটা ভেঙে দিল। জবা মালার ওই ডাইনিওয়ালা রূপ দেখে ভয় পেয়ে গেল। ডাইনির জবার দিকে এগোলো আর তরোয়াল দিয়ে ওর উপরে ঘাত করতে লাগলো। জবা জোরে জোরে চিৎকার করতে লাগলো, সাহায্যের জন্য আওয়াজ দিচ্ছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ডাইনি জবার শরীরে অনেকগুলো টুকরো করে দিল আর ওই টুকরোগুলো খেতে লাগলো। নিজের কাটা জিভ দিয়ে জবার রক্ত চাটতে লাগলো। পরের সন্ধে যখন রাজা নিজের শিকার নিয়ে এলো, তখন গোদামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে দেখল যে কালকের তরোয়ালটা নিজের জায়গায় ছিল না, মাটিতে চারিদিকে রক্ত পড়েছিল। এইসব কি হলো? মালা, জবা! রাজা আস্তে আস্তে ভেতরে আসতে লাগলো। রাজার দুটো সেবকও ভয়ে ভয়ে রাজার পেছনে যেতে লাগলো। চলতে চলতে রাজা ওই ছোট ঘরের কাছে পৌঁছলো আর ভেতরের ওই দৃশ্য দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। মাটিতে সব রক্ত আর নাড়ি ভড়ি পড়েছিল, যে কারণে রাজা নিজের তরোয়াল বের করলো আর আগে এগোতে থাকলো। হঠাৎ ডাইনি ওপর থেকে ওই দুটো সেবকের উপরে হামলা করে দিল আর তরোয়াল দিয়ে ওদেরকে মেরে ফেললো। ও রাজার উপরেও হামলা করলো, কিন্তু রাজা নিজের তরোয়াল সামনে করে নিজেকে বাঁচিয়ে নেয়। কে তুমি? মালা? খিদে পেয়েছে, তোমাকে খাবো। মালা, মানে তুমি জবাকে মেরেছো আর খেয়ে ফেলেছো? নরভক্তি কোথাকার! ডাইনি এটা শুনে খুব রেগে গেল আর নেকড়ের আওয়াজে চিৎকার করতে লাগলো। ডাইনি রাজার উপরে জোরে আক্রমণ করলো আর তার তরোয়াল ভেঙে দিল। তক্ষুনি দ্বিতীয়বার ঘাত করলো আর তার মাথা ধড় থেকে আলাদা করে দিল। 3 জনকে মারার পরে ওদের বডিগুলোকে টেনে টেনে ভেতরে নিয়ে গেল আর এক একজনকে কেটে কেটে খেতে লাগলো। খিদে পেয়েছে। সূর্যের প্রথম আলোর সাথে গ্রামে একটা নতুন সকাল হয়। সবাই নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ করছিল। এরই মধ্যে একটা দোকানের বাইরে একটা মহিলা আসে, যার নাম সুরেখা ছিল। সুরেখা আঁচলের অর্ধেক অংশ নিজের ঠোঁটে চেপে টিপে রেখেছিল। ভাই, আমি কাজের খোঁজে এখানে এসেছি। যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে বলে দিন, যে কোনো কাজ করে নেব। আরে তুমি কোন গ্রাম থেকে এসেছো?
দেখে এই গ্রামের তো লাগছো না। আহ, অনেক দূরের গ্রাম থেকে এসেছি। আমার সাথে দুর্ঘটনা হয়েছে। তখনই জোরে জোরে হাওয়া বইতে লাগে, সুরেখার আঁচল উড়ে যায়। সুরেখার অর্ধেক উড়ে যাওয়া চেহারা সবাই দেখে ভয় পেয়ে যায়। হে ভগবান, এত ভয়ঙ্কর চেহারা আমি নিজের জীবনে আগে কখনো দেখিনি। আরে একে তো দেখে আমার একটা চোখওয়ালা ডাইনি মনে হচ্ছে। না না, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি কোনো ডাইনি নই। দয়া করে আমাকে কিছু কাজ দিয়ে দিন। পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই কি আমার দোকান বন্ধ করতে চাইছিস? এই গ্রামে আর কখনো যেন না দেখি তোকে। সুরেখার অর্ধেক পড়ে যাওয়া চেহারা দেখে সবাই ওকে প্রায় ডাইনি বলে তাড়িয়ে দিত। সুরেখা দুদিন ধরে খালি পেটে কাজের সন্ধানে গ্রামে গ্রামে ঘুরতে থাকলো। দুর্বলতার কারণে মাথা ঘুরছে। এই গ্রামে কারখানা রয়েছে, জিজ্ঞেস করে দেখি যদি যদি কিছু কাজ পেয়ে যাই। দাদা দাদা, এই কারখানার মালিককে আমার একটা কাজের দরকার। আপনি কি আমার কাজে রাখতে পারবেন? আমারও কর্মচারীর খুব দরকার, আপনি এখানে কাজ করতে পারেন। তখনই সুরেখা অজ্ঞান হয়ে যায় আর বাকি মেয়েরা দৌড়ে চলে আসে। ওরা সবাই সুরেখার অর্ধেক পুড়ে যাওয়া চেহারা দেখে ফেলে। কি দেখছিস? এটা একটা সত্যি ডাইনি। আমার কথা শোনো, একে তাড়িয়ে দাও মালিক, তাড়িয়ে দাও একে। আরে ডাইনি ডাইনি বলে কিছু হয় না, তোমরা সবাই এখনো কোন যুগে বাস করছো? সুরেন্দ্র কুমার জলের কয়েকটা ফোঁটা সুরেখার মুখে ঝাপটে দেয়, যে কারণে সুরেখার জ্ঞান ফিরে যায়। তুমি ঠিক আছো তো? হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেলে? দুদিন ধরে কিছু খাইনি, যে কারণে আমার মাথা ঘুরে গেছিল। ঠিক আছে ঠিক আছে, কিছু খেয়ে নাও, তারপর আজ থেকেই কাজ শুরু করে দিও। কি? আজ থেকে কাজ শুরু করে দিও? আপনি দেখতে পাচ্ছেন না যে ও একটা ডাইনি? ডাইনি! আমি ওকে এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। একটু বোঝার চেষ্টা করো, কোনো মানুষকে এইভাবে বলা উচিত নয়। দিদি দিদি দিদি, আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করতো। কখনো লাথি মারতো, কখনো ঘুষি মারতো। একদিন ও খুব মদ খেয়ে ফেলেছিল আর আর আমাকে জ্বলতে থাকা চুলে ঠেলে দেয়। দিদি, আমি সেদিন থেকে এরকম হয়ে গেছি। আর তোর স্বামী মদ খেয়ে খেয়ে ওর লিভার খারাপ হয়ে যায় আর কয়েক মাস আগেও মারা গেছে। খুব খারাপ হয়েছে বোন তোমার সঙ্গে, শুনতে পেলে? এবার শুনে শান্তি হলো? মিথ্যে কথাও তো বলতে পারে। আমার তো কি ডাইনি মনে হচ্ছে। চুপ কর বিয়াদব কোথাকার! তুমি এখানে না থাকতে চাইলে চলে যাও। আজ থেকে এই বোন এখানেই কাজ করবে। আপনি খাবার খেয়ে নিন, কিছুক্ষণ বিশ্রামও করে নিন। আগে কারখানায় মহিলা কর্মচারীরা সুরেখার থেকে এখনো ভয় পাচ্ছিল, কারণ তারা ওকে ডাইনি ভাবছিল। সেই রাতে সুরেন্দ্র কুমারের ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে ছটফট করতে লাগলো। ওই বাচ্চাটা বেচারা নিঃশ্বাস নিতে পারছিল না। মনে হচ্ছে ওই ডাইনি আমার ছেলেকে মারছে। বাচ্চা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে মরে যায়। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে! সব ওই ডাইনিরই কাজ। তোমাকে বলেছিলাম না, সব তোমার কারণে হয়েছে। আমার ছেলে। সুরেন্দ্র নিজের ছেলেকে কষ্ট পেতে দেখে আর তাকে তার স্ত্রীর কথায় বিশ্বাস হয়ে গেল। সেও সুরেখাকে ডাইনি মেনে নিল। আজ তো আমি ওকে মেরেই ফেলবো। আমার ছেলেকে খেয়ে নিল এসেই, ডাইনি কোথাকার! সুরেন্দ্র কুমার সুরেখাকে গ্রামের চৌমাথায় বেঁধে দিল। যে মানুষটা তোকে কাজ দিল, খেতে দিল, তারই ছেলেকে খেয়ে ফেললি তুই! ডাইনি কোথাকার! মারে একে, মেরে ফেলো! ভগবানের জন্য আমায় ছেড়ে দিন, আমি কোনো ডাইনি নই। সুরেন্দ্র রাগ শান্ত হলো না।
সে একটা মশাল হাতে নিল আর সুরেখাকে জ্যান্ত পুড়িয়ে ফেলল। সুরেখা ওখানে ছটফট করতে করতে মরে গেল। তারপর কিছুদিন পর রূপা প্রায় অর্ধেক রাতে কারখানায় কাজ করছিল। তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। কে ওখানে? পেছন থেকে কেউ রূপার চুল টেনে নিয়ে যেতে থাকে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আমি ডাইনি। একটা চোখ থাকা ডাইনি রূপাকে একটা চলন্ত মেশিনে ছিঁড়ে দেয়। তার রক্তের ফোঁটা চারিদিকে ছড়িয়ে গেল। রূপার কাটা মাথা দেখে সুরেন্দ্র কুমার আর সুনিতা ভয় পেয়ে যায়। আরে এসব কি করে হয়ে গেল? শোনো না, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। তুই ঘরে যা, আমি এর বডি সরিয়ে আসছি। তাহলে সবাই ভাববে যে আমরাই একে মেরে ফেলেছি। চুপচাপ ঘরে বসে থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। হে ভগবান, এইসব কি করে হয়ে গেল? কোথাও ওই ডাইনিটা নয় তো? ডাইনিকে দেখে সুনিতা ভয় পেয়ে যায়। আমাকে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। তুই আমাকে যেতে দিয়েছিলি? বল। ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ডাইনি সুনিতার গলা ধরে নেয় আর দেওয়ালে ঘষড়ে ঘষড়ে ওপরে টেনে নেয়। সুনিতা নিজের হাত পা মারতে মারতে মরে গেল। কিছুক্ষণ পর সুরেন্দ্র কুমার ঘরে পৌঁছলো। আমি বডি পুঁতে এসেছি, এখন আর কোনো সমস্যা হবে না সুনিতা। সুনিতা, সুনিতা। সুনিতার কোনো আওয়াজ এলো না। সুরেন্দ্র কুমার যখনই রুমে গেল, সুনিতার বডি বেডের উপরে পড়েছিল। সুনিতা, এসব কি করে হয়ে গেল? সুনিতা, সুনিতা। ডাইনি বলেছিলি না আমাকে? সুরেন্দ্র কুমার দৌড়ে পালায়, কিন্তু ঘরের দরজা খুলতে পারল না। ডাইনি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। ডাইনি সুরেন্দ্র কুমারের পা ধরে আগুনে নিয়ে চলে যায়। আগুনের ঝাপটায় সুরেন্দ্র কুমারের চিৎকার গর্জন হচ্ছিল। বাঁচাও, বাঁচাও। এই লোকগুলো মিলে আমাকে ডাইনি ডাইনি বলে শেষে ডাইনি বানিয়ে দিল। একটা চোখওয়ালা ডাইনি। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল। সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো। তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না।
শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়, আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায়, আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটাও এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয়, আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখল, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়, আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল। সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ
আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর চার পায়ে এগোলো আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল। আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত। তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানে না কেন মাটি থেকে উঠতেই পারছিল না। এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর। আরে ভাই, যেতে দে না কিশোর। আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ। তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা। এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমা সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো। তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর, যে ও সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীর্যর মৃতদেহর কানে
এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল, আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো, আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো, আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখল, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল, দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে। রুদ্র একটা 25 বছরের ছেলে, যে মুম্বাইতে গ্রাম থেকে পড়ার জন্য এসেছিল। এখন একটা ভালো চাকরি করে আর ওর মা বাবাকে প্রত্যেক মাসে টাকা পাঠায়। এক রাতে রুদ্র নিজের জব থেকে বেরিয়ে বাইকে চেপে ঘরে যাচ্ছিল, আর মাঝখানে একটা বিড়াল চলে এলো রাস্তার ওপরে। রুদ্র ওই বিড়ালটাকে দেখে অবাক হয়ে গেল, আর ও বাইকটাকে সামলাতে পারলো না, আর বাইক স্কিড হয়ে গেল। রুদ্রের বাইকে একটু দাগ পড়ে গেল, কিন্তু ও দেখলো যে ওর হাতের ঘড়িটাও ভেঙে গেছে। রুদ্র ঘড়ি পরতে খুব পছন্দ করত, আর ও ওই ঘড়িটা খুব কষ্ট করে নিজের প্রথম স্যালারি দিয়ে কিনে এনেছিল। সেই জন্য ওই ঘড়িটার দাম রুদ্রের জন্য অনেক ছিল। ওই ভাঙা ঘড়িটার দিকে দেখে রুদ্র হতাশ হয়ে গেল। আরে ইয়ার, প্রথমবার কিছু আমি নিজের টাকায় কিনেছিলাম, ওই বিড়ালটাকেও এখনই মাঝখানে আসার ছিল। বাইকে যেতে যেতে রুদ্র অন্ধের নগর বাস স্টপে একটা বুড়ি মহিলাকে ঘড়ি নিয়ে বসে থাকতে দেখল। তার কাছে অদ্ভুত রকমের ঘড়ি রাখা ছিল। রুদ্র নিজের বাইকটা থামিয়ে দেয়, আর ঘড়ি ঠিক করার জন্য ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। আন্টিজি, আমার এই ঘড়িটা ঠিক করে দিতে পারবে প্লিজ? আরে আমি শুধু ঘড়ি বিক্রি করি, ঘড়ি তৈরি করি না। আরে ইয়ার, ঠিক আছে, আমি এই ঘড়িটা পকেটে রেখে দিচ্ছি এখনের জন্য। ও আন্টি, আমার একটা ঘড়ি চাই। আচ্ছা, কোনটা চাই তোমার? রুদ্র ওইসব ঘড়িগুলোর দিকে দেখল, কিছু আকারে ছোট ছিল আর কিছু বড় ছিল। রুদ্র অনেক ভেবে একটা ঘড়ি দেখল। ওই ঘড়িটা রুদ্রের খুব পছন্দ হয়ে গেল। হ্যাঁ, এই ঘড়িটা দিয়ে দাও, আমার এটা খুব ভালো লেগেছে। কত টাকা হলো আন্টি এটার? রুদ্র সামনে দেখল, তখন কেউই ছিল না, যেন ওখানে ওর আগেও কেউ ছিল না। না ওই মহিলার যাওয়ার আওয়াজ এলো, আর না ওই মহিলাটা টাকা নিল। আরে টাকা তো নিয়ে যেতে আন্টি, এ কেমন মানুষ! বেচারি একটা দুটো এখানে ঘড়ি বিক্রি করছিল, আর আমি তাকে টাকাও দিলাম না। রুদ্র নিজের গাড়িতে বসতে লাগলো। তখনই ও দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল। হ্যাঁ, আমার টাকা চাইও না। এই আওয়াজটা কোত্থেকে এলো? আন্টি, কোথায় আছো তুমি? রুদ্র কাউকে দেখতে পেল না, আর এবার রুদ্র ঘড়িটা পরে নিল, আর ও বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ল ঘরে যাওয়ার জন্য। রাস্তায়
রুদ্রের পেছন থেকে একটা গাড়ি আসছিল। গাড়ির হর্ন শোনা মাত্রই রুদ্র পেছনের গাড়িটাকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দিল। আর তখনই আয়নায় নিজেকে দেখল। তখন ও দেখল যে ওর চেহারা যেন অনেকটা বদলে গেছে, যেমন বয়স বেড়ে গেছে হঠাৎ করে। আরে এটা কি করে হয়ে গেল? হয়তো আয়না খারাপ হয়ে গেছে, এক্ষুনি মুছে দিচ্ছি। রুদ্র বাইক চালাতে চালাতে হাঁপাতে শুরু করলো। মাঝখানে ও একটা ছেলেকে দেখতে পেল যে ওর কাছে লিফট চাইছিল। ওই ছেলেটার নাম রনিত ছিল। লিফট আঙ্কেল, লিফট পাওয়া যাবে প্লিজ? আমাকে দেখে আঙ্কেল মনে হচ্ছে। কোথায় যাবে বলো? আমি ব্যাস সামনের গ্রামে নেমে পড়বো। আমি ঘরে যেতে চাই। রুদ্র কিছুক্ষণ পরে পেছনে ঘুরে দেখল, তখন রনিতকেও বুড়ো দেখতে পেল। দেখো, তুমিও বুড়ো হয়ে যাচ্ছ। আরে হ্যাঁ, এবার কি করি আমি? যখন থেকে আমি ঘড়ি নিয়েছি আমি বুঝতে পারছি না কি হচ্ছে এইসব। রুদ্রের চোখ রনিতের ঘড়ির দিকে পড়ে গেল। তুমি যে ঘড়িটা পরেছ, ওটা এক্ষুনি কিনেছিলে? হ্যাঁ, একটা আন্টি এসেছিল অনেকগুলো ঘড়ি নিয়ে, তার থেকে আমি নিয়ে নিয়েছি, কিন্তু টাকা দেওয়ার আগেই সে উধাও হয়ে গেল। রুদ্রের মনে পড়ল যে সেও টাকা দেয়নি ওই বুড়ি মহিলাটাকে। তার মানে এটা সেই মহিলাটাই। রুদ্রের গাড়ি বন্ধ হয়ে গেল। তোমার টাকার থেকেও দামি আমার কাছে তোমার প্রাণটা। তুমি যে ঘড়িটা পরে আছো, ওটা দিয়ে তোমার যৌবন অবস্থা বৃদ্ধা অবস্থায় পরিণত হবে, আর এটা দিয়ে আমায় এখন যুবতী দেখাবে। ওই বুড়ি মহিলা রুদ্র রনিতের সামনে চলে আসে। ডাইনি নিজের ঘোমটা সরিয়ে দিল আর জোরে জোরে হাসতে শুরু করলো। তুমি একটা ভূত! আমি বুঝে গেছিলাম যেন অদ্ভুত কিছু একটা হচ্ছে। আমি নিজের ঘড়িটা এক্ষুনি হাত থেকে খুলে ভেঙে দিচ্ছি, তারপর এই দেখো। রুদ্র ঘড়ি খুলতে লাগলো, কিন্তু ঘড়িটা খুলল না। রুদ্র দাঁত দিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর দাঁতও দুর্বল হয়ে গেছিল বয়স হয়ে যাওয়ার কারণে। রনিত দাঁত দিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু রনিতের দাঁত শেষে ভেঙে গেল। হে ভগবান, এটা কি হয়ে গেল? এখনো তো আমার অর্ধেক বয়সও হয়নি, আর এক্ষুনি আমার দাঁত ভেঙে দিলে। রনিত কাঁদতে শুরু করলো। ওই ডাইনি ওই দুজনের প্রাণ নিজের মধ্যে প্রবেশ করাতে লাগলো। দুজনেই জোরে চিৎকার করছিল। তখনই ওখানে একজন তান্ত্রিক চলে আসে, আর সে নিজের ঝুলি থেকে কিছু ছাই উড়িয়ে ওই ডাইনির ওপর ছুঁড়ে দেয়। এই ডাইনি, এরকম অজানা লোকেদেরকে ধরে ওদের প্রাণ নেওয়াটা তোকে খুব বড় পাপী করে দেবে। তুই একটা ঘোর পাপী। এ তুই কি করছিস তান্ত্রিক? তোকে এর ফল ভুগতে হবে। তান্ত্রিক ওই ডাইনিকে নিজের পাউডার দিয়ে তৈরি গোলাকার ঘেরাতে বন্দি করে দিল। ডাইনি চিৎকার করতে লাগলো। ও রুদ্র রনিতের প্রাণ নেওয়ার আগেই তান্ত্রিক ওকে বন্দি বানিয়ে দিল। ধন্যবাদ সাধু বাবা। হ্যাঁ, ধন্যবাদ সাধু বাবা। এই ডাইনি কোনো সাধারণ ডাইনি নয়। মানে ওই গ্রামের সব থেকে মহান ঘড়ি তৈরি করত তার স্ত্রী ছিল, যে 100 বছর আগে এখানে বসবাস করত। রানী তার স্বামী অমিতের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন ওর স্বামী এমন একটা কল্পনা করল যে সে তার ঘড়ি বানানোর কাজে নিজের পুরো জীবন সমর্পিত করে দিল। অমিত এমন একটা ঘড়ি তৈরি করতে চেয়েছিল যেটা বুড়ো লোকেদেরকে যুবক করে দেবে আর যুবকদেরকে বুড়ো। একদিন অমিত তার বাড়ির বাইরে একটা লোককে দেখেছিল। ওই লোকটা আত্মহত্যা করতে যাচ্ছিল। অমিতের ঘরের বাইরে গাড়ি এলো খুব জোরে, আর ওই লোকটার উপর দিয়ে চালাতেই যাচ্ছিল। তখন অমিত চিল্লিয়ে উঠল, আরে ভাই, যদি তুমি আত্মহত্যা করতে চাও তাহলে ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে দাও। বেঁচে থাকতে ভালো লাগছে না নাকি?
আরে বাবু, আপনাকে আর কি বলি, বেতন ঠিক সময় তো পাই না, আর কাজ করতে যেতে হয়। এখন আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কি করে সুখে রাখবো আমার স্ত্রীকে? আমার অবস্থা এরকম, মা আর বাবাও মারা গেছে কয়েক বছর আগেই। আমি কি করে বেঁচে থাকবো? তোমার কি বুড়ো হয়ে মরাটা ভালো লাগবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এই ঘড়িটা পড়ো আর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ো। ওই লোকটা ঘুমিয়ে পড়ল আর উঠে দেখল যে সে বুড়ো বয়সে পৌঁছে গেছে। তুমি এটা কি করলে? আমি নিজেকে এভাবে দেখতে চাই না। তুমি তো বলেছিলে তুমি এভাবেই থাকতে চাও। আমি এখন আত্মহত্যা করতে চাই, এইভাবে বেঁচে থাকতে চাই না আমি। আর তোমার স্ত্রী আর তুমিও কখনো সুখে থাকতে পারবে না। ওই লোকটার অভিশাপ অমিত আর তার স্ত্রী রানীর ওপর লেগে গেল, আর ওরা দুজন কখনো সাথে থাকতে পারতো না। এমন লাগছিল যেন ওরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিল। আর আজকে সেই দিন যখন এই ঘটনাটা ঘটেছিল। এখন আমরা কি করতে পারি তান্ত্রিক বাবা? তোমরা তোমাদের যৌবন ফিরে পেতে পারো যদি তোমরা এই ঘড়িটা হাত থেকে খুলে দাও। যদি এটা করতে তোমাদের হাত কাটতে হয় তাহলে কেটে দাও, আর কোনো উপায় নেই তোমাদের কাছে। তাড়াতাড়ি করো, যদি তোমরা আরো বুড়ো হয়ে যাও তাহলে মরেও যেতে পারো। রুদ্র আর রনিত এটা শুনে আরো ভয় পেয়ে যায়। রুদ্র নিজের হাত কাটার জন্য রনিতকে বলে দিল। রনিত রুদ্রের হাত কেটে দিল, আর যখনই হাতটা কেটে দিল ওই ঘড়িটা হাত থেকে খুলে গেল। রনিত রুদ্রকে নিজের হাত কেটে দিতে বলল। রনিত নিজের একটা হাত দিয়ে রুদ্রের হাত কেটে দিল, আর ওর ও ঘড়িটা হাত থেকে খুলে গেল। দুজনের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, কিন্তু তান্ত্রিক ওই দুজনের হাতে একটা কাপড় বেঁধে দিল, যে কারণে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল। দুজনের প্রাণ বাঁচানোর জন্য তাকে এইসব করতে হলো। তান্ত্রিক ওই ঘড়িগুলো নিয়ে পুড়িয়ে দিল, আর যখনই ঘড়িগুলো পুড়তে লাগলো ডাইনির শরীরেও আগুন লেগে যেতে লাগলো, কারণ ডাইনির আত্মাটাও এবার শেষে মুক্তি পেয়ে গেল। আমি তোমায় তোমার হাত আবার ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমায় মুক্তি দেওয়ার জন্য। ধন্যবাদ। ডাইনি হাওয়ায় উধাও হয়ে গেল।